ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম যে বিধবা বিবাহ হয়েছিল এইখানে হয়েছিল আমরা শুনেছি। এই মন্দিরে বিধবা বিবাহ চালু করেছিলেন এখান থেকেই, সেটাই জেনেছি। মানে খুবই ঐতিহাসিক এবং ঐতিহাসিক এইটা, এই জন্য আমরাও চাই, আমাদের পুরোহিতরাও চান যে আমাদের এইটা ভাইরাল হোক। দক্ষিণেশ্বরে কালী মন্দির যখন স্থাপন হয়েছিল তার আগে কিন্তু এই মন্দির স্থাপন হয় এবং রানী রাসমণি এখানে এসেছিলেন। তারপর এই মন্দির দেখে তার ভালো লেগেছিল এবং উনি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে গিয়ে আবার সেই মন্দির স্থাপন করেছিলেন। এই একই রকম আদলে তৈরি। ইতিহাস, ঐতিহ্য, ধর্ম আর পরিবেশের এক সুন্দর মেলবন্ধন হয়েছে এই জায়গায়। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গাতে। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে আজকে আমি এই গোবরডাঙ্গা জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখানে কী কী টুরিস্ট স্পট রয়েছে সেগুলো তো দেখাবো। এই সঙ্গে একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে, মা প্রসন্নময়ীর মন্দির, কালী মন্দির। তো চলো এই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:30 আর আমি আজকে বেরিয়ে পড়েছি আজকের দিনে আমার গন্তব্য গোবরডাঙ্গার উদ্দেশ্যে। আজকে আমি চলেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমি এখন রয়েছি বাইপাসে, সল্টলেক স্টেডিয়ামের কাছেই রয়েছি। তো আজকে আমি যে রুটে যাব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। গোবরডাঙ্গাটা পড়ছে নর্থ 24 পরগনায়। তো এখান থেকে আমি যাবো প্রথম হচ্ছে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম, বারাসাত, দেন বিরা, তারপর গুমা হয়ে হাবড়া হয়ে ঢুকে যাবো গোবরডাঙ্গাতে। তো চলো, অনেকদিন পর আমি আবার বেরোলাম ভিডিওর জন্য। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি কিছুদিন ভিডিও করতে পারিনি, শরীরটাও একটু খারাপ ছিল। আজকে বেরিয়ে পড়েছি এবং আজকে সোলোই বেরিয়েছি। তো আমি তো এলাম এই রুটে বাইক নিয়ে, আর তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে বাই ট্রেন আসতে চাও তারা চলে আসবে শিয়ালদা থেকে বনগা লোকালে, অথবা ঠাকুরনগর লোকাল, অথবা গোবরডাঙ্গা লোকালও রয়েছে। এই তিনটে টাইপের লোকাল রয়েছে যেগুলোতে করে তোমরা চলে আসতে পারো গোবরডাঙ্গা স্টেশনে। আর গোবরডাঙ্গা স্টেশনে এসে তোমরা টোটো ভাড়া করে কিন্তু পুরো জায়গাগুলো ঘুরে দেখতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম গোবরডাঙ্গার আমাদের যে প্রথম স্পট রয়েছে সেটা হচ্ছে প্রসন্নময়ী কালী মন্দিরে। তো এই হচ্ছে প্রসন্নময়ী কালী মন্দিরের বাইরেটা, আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেটে কাজ চলছে, সেই জন্য এখন বন্ধ আছে। তো আমাদেরকে কিন্তু পিছন দিকে একটা গেট রয়েছে, সেই গেটে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। বঙ্গাব্দে খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই প্রসন্নময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যা প্রায় 200 বছরেরও বেশি হয়ে গেল। মন্দিরটি দক্ষিণমুখী। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর 2.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের নির্মিত কালীর বিগ্রহ রয়েছে। শোনা যায় সে সময় লোকমাতা রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করবেন, কিন্তু কোন আদলে তৈরি করবেন তা তিনি ভাবতে পারছিলেন না। তিনি তার জামাতা মথুরবাবুর বাড়িতে গোবরডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করতেন। তখন তিনি গোবরডাঙ্গার এই প্রসন্নময়ী কালী মন্দিরটি দেখতে পান এবং সেই আদলেই পরবর্তীকালে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো এই প্রসন্নময়ী কালী মন্দিরের ঠিক মেন মন্দির যে রয়েছে, মূল গর্ভগৃহ, তার দুপাশে কিন্তু শিবের মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে এবার শিব মন্দিরগুলো পরপর ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে যে শিব মন্দিরগুলো রয়েছে কালী মন্দিরকে ঘিরে, তো সেটা কিন্তু প্রায় দক্ষিণেশ্বরের যে কালী মন্দির তার মতোই লাগছে। তবে আমি যা শুনেছি, দক্ষিণেশ্বরের কালী মন্দির যখন স্থাপন হয়েছিল তার আগে কিন্তু এই মন্দির স্থাপন হয় এবং রানী রাসমণি এখানে এসেছিলেন। তারপর এই মন্দির দেখে তার ভালো লেগেছিল এবং উনি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে গিয়ে আবার সেই মন্দির স্থাপন করেছিলেন। এই একই রকম আদলে তৈরি। তো এইদিকে রয়েছে 6টা শিব মন্দির, আর এইদিকেও রয়েছে 6টা শিব মন্দির, আর মাঝখানে রয়েছে প্রসন্নময়ী কালী মন্দির। তো আমরা জাস্ট এক্ষুনি প্রসন্নময়ী কালী মন্দির থেকে জাস্ট বেরোলাম। আর এখন যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড়। এই যে রয়েছে প্রসন্নময়ী কালী মন্দির,
আর তার ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ি, যেটাকে কিন্তু রাজবাড়িও বলা হয়ে থাকে। তো চলো, যদি গেট খোলা থাকে আমরা অবশ্যই ঢুকবো, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন ঢুকে গেছি কিন্তু ওই জমিদার বাড়িতে। তবে আমি যতটুকু জানতাম এই জমিদার বাড়িতে ঢোকার জন্য পারমিশন, সেই সঙ্গে কিন্তু ভিডিও করার জন্য পারমিশন নিতে হয়। এখন কিন্তু গেটে কাউকে দেখতে পেলাম না, সেই জন্য কিন্তু আমি ঢোকার জন্য কারোর সঙ্গে কথা বলতে পারিনি, আমি ঢুকে এসেছি। তো চলো, এই হচ্ছে জমিদার বাড়ির এন্ট্রান্সটা। এখানে কিন্তু এখনও পর্যন্ত মানুষজন বসবাস করে, তো পারমিশন নিয়ে ঢোকাটাই জরুরি। কিন্তু দেখা যাক, আমি তো কাউকে দেখতে পাইনি, তাই ঢুকে গেছি। তোমরা কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে যখন ঢুকবে। সে সময় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশদের থেকে নিলামে এই জমিদার বাড়িটি কিনেছিলেন খেলারাম মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই জমিদার বাড়ির মালিকানা গ্রহণ করেন ও তা দেখাশোনা করতেন। সুবিশাল জায়গা জুড়ে রয়েছে এই বাড়ি, আর এই বাড়িটির চারপাশে সবুজ গাছপালা এবং সামনে একটি বৃহদাকার পুকুর রয়েছে। পাখির চোখে দেখলে এই জমিদার বাড়িটি যেন ঐতিহ্যবাহী এক হোয়াইট হাউসের মতো দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িতে এখনও তাদের বংশধররা বসবাস করেন। তাদের পরিচালনাতেই পাশেই প্রসন্নময়ী কালী মন্দিরটি পরিচালিত হয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই জমিদার বাড়িতে প্রায় 300 বছর ধরে হয়ে আসছে দুর্গাপূজা, যা গোবরডাঙ্গার ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে। আর এই গোবরডাঙ্গার জমিদার বাড়ির সঙ্গেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় পুকুর রয়েছে, বাট পুকুরটা এখন প্রায় জল শুকিয়ে গেছে। পুকুর নেই, একদমই শুকিয়ে গেছে, জল দেখতেই পাচ্ছ, অল্পই জল রয়েছে। আর মাঝখানে কিছুটা মানে আইল্যান্ড টাইপেরও হয়ে গেছে। এই হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে কেউ চাইলে পিকনিক করতেই পারে, তবে পারমিশন লাগে। জানি না আদৌ যে পিকনিকের জন্য এটা দেয় কি না। খুব সুন্দর জায়গাটা। তবে তো গোবরডাঙ্গার ওই রাজবাড়ি ঘুরে আমরা এখন চলে এলাম চণ্ডীতলা ঘাটে। আর এই চণ্ডীতলা ঘাটের ডিস্টেন্স জমিদার বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটারের মতো। এই হচ্ছে চণ্ডীতলা ঘাটের সামনে রয়েছে চণ্ডীতলা মন্দিরে এখানে হচ্ছে শিব মন্দির রয়েছে মেনলি। তো চলো, তোমাদেরকে শিব মন্দিরটা দেখাচ্ছি। শিব মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না, দুপুর 12টার সময় পুজো হওয়ার জন্য খোলে। খাটুরা চণ্ডীতলা বললে হবে না, একটা চণ্ডীপুর আছে মহসলা অনুকূল, আচ্ছা, ওটা অনেকে বুঝে নেয়। এটার নাম এখনো ভাইরাল হয়নি তো, খাটুরা চণ্ডীতলা। খাটুরা চণ্ডীতলা। আর এটার মাহাত্ম্য আছে। বলুন একটু যদি। এটা হচ্ছে আমরা গল্প শুনেছি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামা বাড়ির এলাকা। এখানে একটা রাজবাড়ি ছিল, সেইটা ভেঙে এখন প্লট হয়ে গেছে। আর এই মন্দিরটা আমরা স্মৃতি হিসাবে আমাদের গ্রামের লোক রেখে দিয়েছে। ওই পাশে চণ্ডী মন্দির আছে। আচ্ছা, চণ্ডী মন্দিরটা ওইদিকে রয়েছে। আর এটা ওই শিব ঘাটটা। মন্দিরটা এখানে। এটা শিব মন্দির। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আমাদের মহাশয় ছিলেন, তার আদি মামা বাড়ি এটা। আচ্ছা, এটা মামা বাড়ির স্মৃতি এটা। ঠিক আছে। আপনার নামটা কি আছে? আমার নাম সোমা বিশ্বাস। থ্যাংক ইউ। তো চলো, হচ্ছে শিব মন্দিরে আমি উঠছি। হচ্ছে শিব মন্দির দুদিকে দুটো রয়েছে। এই হচ্ছে গেট থেকে ঢুকে যাচ্ছে ঘাটে। আর দুদিকে দুটো শিব মন্দির রয়েছে, ওইদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, একই রকম শিব মন্দির। এই হচ্ছে মন্দিরটা, শিবলিঙ্গ রয়েছে। জয় বাবা ভোলানাথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম যে বিধবা বিবাহ হয়েছিল এইখানে হয়েছিল আমরা শুনেছি। এই মন্দিরে বিধবা বিবাহ চালু করেছিলেন এখান থেকেই, সেটাই জেনেছি। ঐতিহাসিক এইটা। এই জন্য আমরাও চাই, আমাদের পুরোহিতরাও চান যে আমাদের এইটা ভাইরাল হোক, সবাই জানুক যে আমাদের একটা ঐতিহাসিক জিনিস এখানে একটা ছিল, জানা উচিত। যেমন ঘাটলা আছে দুই পাশে দুটো, এটা হচ্ছে মাচণ্ডীর নামে, এটা হচ্ছে আমাদের বাওর। এটা নদী ছিল এক সময়, কঙ্কাবতী নদী, এরও একটা ইতিহাস আছে। এই নদীটা কঙ্কাবতী নদী, মায়ের হাতের কঙ্কন থেকে এই নদী ফেলে দিয়ে কঙ্কন ফেলে এটা নদী হচ্ছে, তাইতে নাম দিয়েছে কঙ্কাবতী। ওপারে যেতে পারো মাচণ্ডী মন্দিরে। এখন ভোগ হচ্ছে, পুরোহিত আসবেন, পুজো হবে, বহু পুরনো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এতগুলো মানে এত গল্প জানাই ছিল না, ইতিহাস। থ্যাংক ইউ। তো তোমরা বুঝতে পারছো এই মন্দিরের কিন্তু বিশাল ইতিহাস রয়েছে। ইতিহাস মানে আমারও জানা ছিল না, এখানেই জানলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেন তখন কিন্তু এই মন্দিরেই চালু করেছিল প্রথম বিধবা বিবাহটা হয়। তো মানে বুঝতে পারছো নারী সমাজের উন্নতির পিছনে কিন্তু এই মন্দিরেও তার একটা অবদান কিন্তু প্রচুর রয়েছে। তো চলো এবার এই গেট দিয়ে ঢুকি, কী রয়েছে তোমাদেরকে পরপর দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের সামনে গেট রয়েছে দেখতে পাচ্ছ, আর দুদিকে দুটো মন্দির রয়েছে, শিব মন্দির। ভেতরে ঢুকি আর সামনেই দেখো এখানে কি সুন্দর রং করা রয়েছে, পেন্ট করে শিবের ছবি আঁকা রয়েছে, শিবের বিভিন্ন রূপের। অসাধারণ, কিন্তু খুবই সুন্দর। তো চলো এবার ভিতরে যাই। ভিতরে বলতে এখানে কিন্তু রয়েছে চণ্ডীতলা ঘাট রয়েছে। তো ঠিক যেমনটা উনি বললেন, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কঙ্কাবতী নদী।
এখানে মায়ের কঙ্কন পড়ে এই নদীটা সৃষ্টি হয়েছিল, সেই থেকে কিন্তু এই নদীর নাম কঙ্কাবতী। আর এই নদীর ঘাটে কিন্তু পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, তোমরা এখানে দুপুরে খাবার করতে পারো, দুপুরে খাবার খেতে পারো, অথবা তোমার স্ন্যাক্স আইটেমও কিছু পেয়ে যাবে, চাটা তো পাচ্ছই। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। আর সামনে কিন্তু এখানে একটা সুন্দর গাছ রয়েছে, বিশাল বড় গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই হচ্ছে চণ্ডীতলা ঘাট। চণ্ডীতলা ঘাটের দুটো ঘাট রয়েছে, এখানে একটা রয়েছে আর সামনে আরও একটা রয়েছে, ওই যে ঘাট, স্নান করছেন সবাই। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা। তো এই চণ্ডীতলা ঘাটে কিন্তু চলে এসেছি আমি এখন মা চণ্ডীর মন্দিরে। মা চণ্ডীর মন্দিরে এর আগে আমি গিয়েছিলাম তখন গিয়েছিলাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে, পুরুলিয়াতে। সেখানে একটা ছিল জয়চণ্ডী পাহাড়ের ওপরে টপে যে ছিল মন্দির, জয়চণ্ডী মাতার মন্দির। আর এখানেও কিন্তু রয়েছে মা চণ্ডীর মন্দির। তো চলো ভিতরে ঢুকি, মন্দিরটা এখন খোলা আছে, পুজো হবে বলে। এই হচ্ছে মন্দির, আমি চলো পুরোটা ঢুকছি না ভেতরে, হয়তো অ্যালাও আছে কিনা ভিডিও করা আমার জানা নেই। এই হচ্ছে মন্দির, খুব বেশি বড় নয়, তবে কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এইদিকে হচ্ছে ঘাট রয়েছে, আর এই হচ্ছে মন্দির। এরপরে কিন্তু আমরা চলে এলাম গোবরডাঙ্গার। এখানে রয়েছে এই কঙ্কনা বিনোদন পার্ক, যেটার আগে নাম ছিল হচ্ছে বাউড পার্ক। এর ভেতরে ঢোকার জন্য তোমাদের হচ্ছে এন্ট্রি ফি রয়েছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, 20 টাকা করে এন্ট্রি ফি। ভেতরে তোমরা পার্কিংও করতে পারো, পার্কিংয়ের জন্য আলাদা চার্জ লাগবে। আর তোমাদের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারবে না, করার জন্য কিন্তু পারমিশন নিতে হবে, তার জন্য 500 টাকা করে চার্জ আছে। তো তোমরা ভিতরে যদি ভিডিও করতে চাও তাহলে তোমাদের 500 টাকা করে এখানে টিকিট কাটতে হবে, তারপর তোমরা ভিডিও করতে পারবে। আদারওয়াইজ তোমরা নর্মাল পার্সোনাল ইউজের জন্য ফটো ভিডিও এগুলো তুলতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে কঙ্কনা বিনোদন পার্ক। আমি আর ভিতরে ঢুকছি না, ভিতরে পার্কিংও আছে, তোমরা কিন্তু এখানে আসতে পারো, ঘুরে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি। তো দাদা, এখানে এই যে কঙ্কনা বিনোদন পার্কে আসার জন্য নিয়ারেস্ট স্টেশন কি রয়েছে? গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন। গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা থেকে আপনারা পিক আপ করবেন যদি? গোবরডাঙ্গা থেকে আসতে গেলে এখানে যদি দুজন একটা গাড়িতে আসে তাহলে 40 টাকা ভাড়া। আচ্ছা, এমনি ওয়েট করে আসছে তাহলে 10 টাকা করে। 10 টাকা করে, মানে শেয়ারিংয়ে আসতে পারে। শেয়ারিংয়ে আসতে পারে। ধরুন স্টেশন থেকে গোবরডাঙ্গাতে আর কি কি স্পট রয়েছে, সমস্ত জায়গাগুলো ঘুরবে কি কি? দুজন যদি যায় এখানে এই সমস্ত স্পটগুলো যেগুলো বললাম বা বললেন, রাজবাড়ি আছে, কালীবাড়ি আছে, চণ্ডীতলা আছে, মেজিয়া বাউর আছে, কচুদোকান পার্ক, এসব ঘুরে আবার স্টেশনে ড্রপ করবেন। তো কত পড়বে? 500 টাকা। 500 টাকা। আর 5 জন যদি আসে বা 4 জন যদি আসে তখন সেক্ষেত্রে একটু ভাড়াটা বাড়বে। ওকে, তো আপনার নাম্বারটা একটু বলে দিন, নাম এবং নাম্বারটা। আমার নাম মিলন রয়, আমার নাম্বার 8617868215। ওকে, তো তোমরা কিন্তু এখানে যদি ঘুরতে আসো গোবরডাঙ্গাতে, তোমরা কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট করে তোমরা এই সমস্ত স্পটগুলো ঘুরতে পারবো। কত কি রেট পড়বে সেটা তোমাদেরকে বলে দিল। একটু কম করে নিয়ে আসবেন যদি কেউ আসে, ঠিক আছে? যদি আসে, আমার ভিডিও দেখে যদি কেউ ফোন করে বা ভিডিও দেখে আসে, তার ক্ষেত্রে কম হবে অবশ্যই। ওকে, তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করছি না। গোবরডাঙ্গার এই সমস্ত স্পটগুলো, গোবরডাঙ্গার ঐতিহ্যকে তোমাদের কাছে আমি তুলে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ